নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তিথি পড়তেই শুরু ভ্রাতৃ দ্বিতীয়ার উৎসব। শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আনন্দ। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় ব্রত বনেদের। দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল সুভাষ উন্নয়ন পল্লী এলাকার করলা নদীর বাঁধের কাজ। অবশেষে জলপাইগুড়ি সেচ দপ্তরের উদ্যোগে এই এলাকার বাঁধের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। সপ্তাহান্তেই খুলতে পারে দুধিয়া মিরিক সড়ক। বিকল্প পথের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুধিয়া মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে। গত 5ই অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে। গত 15 দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউম পাইপ বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোর কদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করা হবে এবং পরীক্ষামূলকভাবে ছোট যানবাহনের চলাচল শুরু করা হবে। মিরিক পুরসভার প্রশাসক LN রায় জানান, দুধিয়ার মাধ্যমে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা আশা করছি সপ্তাহের মধ্যেই এই বিকল্প সড়ক চালু করা সম্ভব হবে। তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের পাইপ লাইন সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কাজও সমান্তরালভাবে চলছে। প্রায় 220 মিটার দৈর্ঘ্যের এই বিকল্প রাস্তা দিয়ে প্রথম পর্যায়ে ছোট গাড়ি চলাচল করবে। পরিস্থিতি অনুকূলে গেলে বড় যানবাহনও চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিকল্প রাস্তা চালু হলে দুধিয়া ও মিরিক অঞ্চলে স্বস্তি ফিরবে এবং পর্যটক ও ব্যবসায়ীদের দৈনন্দিন যাতায়াত সহজ হবে। পুজোর সময় থেকে বাঁধের কাজ শুরু হয়েছে, খুশি এলাকার মানুষরা। জলপাইগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষ উন্নয়ন পল্লী এলাকার বাঁধের ভাঙাচুরা মেরামতের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের উদ্যোগে সুভাষ উন্নয়ন পল্লী করলা নদীর বাঁধের উপরের রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল। চারিদিকে খানাখন্দায় ভর্তি ছিল। এই বিষয়টি 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যরা জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকদের। এছাড়াও মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই বাঁধের কাজ করা। যখন তখন বিপদের সম্মুখীন হতে হয়েছিল। পুজোর দিন থেকেই এই কাজের রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের তত্ত্বাবধানে এই কাজের দেখাশোনাও করেছেন। কাজের মান দেখে এলাকাবাসীরা দারুণ খুশি হয়েছে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যরা বলেন, এই কাজের জন্য আমরা সেচ দপ্তরে বারবার গিয়েছি আর কাজের মান খুবই ভালো বলেও তিনি জানিয়েছেন। ডেপুটেশন দিচ্ছিলাম ইরিগেশনের এক্সিকিউটিভ অফিসারের কাছে। পুজোর আগে 9/9/2025 তারিখে আমরা 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিই। উনি কথা দিয়েছিল কালী পুজোর পরেই আমরা এই কাজে হাত দেব। আমরা ডিমান্ড রেখেছিলাম কিং সাহেবের ঘাট থেকে গন্ডার মোড় অবধি যাতে কংক্রিট পাথর বাধাই করে কাজ হয়। তা এখন মূলত এসে দেখছি 100 মিটারের যেখানে একটু নষ্ট আছে সেই কাজটা করছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। আগামী দিনে যা তথ্য শুনলাম তাতে পরিকল্পনা ঠিকই আছে, ওদের এস্টিমেট তৈরি করছে। এটা কোন এলাকায় কাজ হচ্ছে? এটা হচ্ছে সুভাষ উন্নয়ন পল্লী। কত মিটার? 100 মিটার কাজ হচ্ছে এবং সুভাষ উন্নয়ন পল্লীর 100 মিটার এবং দায়িত্বে আছে সরকারি অফিসারই মানে চাকরিরত বিরাজ রায় মহাশয়। হ্যাঁ, উনি নিজে তদারকি করে কাজটা সম্পূর্ণ সামলাচ্ছে। কেমন কাজ করছে দেখছেন? কাজ তো খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে, কাজটা ভালোভাবেই কাজ করছে। আর এটা কোন এলাকা? এটা সুভাষ উন্নয়ন পল্লী, ওয়ার্ড নাম্বার 9। আপনারা খুশি? আমরা খুশি, এতে অনেক লোকই উপকৃত হবে। দীর্ঘদিন এই রাস্তায় যাতায়াত আমরা এই যেটা হয়েছে, যেভাবে কাজ হয়েছে, এটা তো মোটামুটি আমরা খুশি। কেননা এর আগে যা ছিল না, এখন তো মোটামুটি হয়েছে তো তাও কিছু। এজন্য মানুষের চলাফেরার বা একটা ভাঙাচুরাটা কিছুটা তো রিপেয়ারিং হইল, তাতে মানুষ অনেক আরাম পাবে। নাইলে এই রাস্তা তো হয়তো আজ 2 দিন পরে আর থাকবেই না, কিন্তু সেটা তো আপাতত বন্ধ হইল। আর পরে আমাদের যেটা ডিমান্ড আছে সেটা তো পরে
সিমেন্ট পাথর পিচ ঢালাই যেটা হবে এটা তো পরে আমাদের কথা আছে। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন মিস্ত্রি। শিলিগুড়িতে হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান। দিল্লি যাওয়ার আগে এদিন শিলিগুড়িতে পৌঁছান ডক্টর সুকান্ত মজুমদার। তিনি হাসপাতালে খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য, হাসপাতালে খগেন মুর্মুর চিকিৎসা চলাকালীন সময়ে ডক্টর সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সাংসদ খগেন মুর্মুর স্বাস্থ্য ভালো আছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দায়িত্ব পালনে ফিরে আসবেন। বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করত, যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা উচিত। একজন মহিলাকে গিয়ে কীভাবে মারতে পারে, সে লাঠিচার্জ করতে পারে একজন এসপি হয়ে, তো আমার মাথায় গামছা বেঁধে গেঞ্জি পরে। এটা পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসন নিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করবেন। পাহাড়ে কি কোনো ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য? মধ্যস্থতাকারী যারা সবার সাথে কথা বলছে। আপনারা সমস্ত কাগজ দেখেছেন। আমাদের রাজু বিষ্টে এখানকার সাংসদ আছেন, তিনি এই বিষয়ে আপনাদেরকে তার বক্তব্য রেখেছেন। সবার সাথে কথা বলবো। এর আগে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য দুবার রাজ্যের চিফ সেক্রেটারিকে দেখা হয়েছিল। একটি বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি নিজে, রাজ্য থেকে কেউ যায়নি। তারপরে আরেকটি করেছিলেন অন্য একজন এমওএস নিত্যানন্দ রায়, হোম মিনিস্ট্রি, তিনিও ডেকেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে, সেখানে কেউ যায়নি। তো স্বাভাবিকভাবে যখন রাজ্য সরকার যাচ্ছে না, তো রাজ্য সরকারের কাছে তো কাউকে পাঠাতে হবে। এটা কি নিয়োগ হয়ে গেছে ইন্টারপ্রেটার? এখনো এই বিষয়ে সঠিক বিষয়ে ইনফরমেশন আপনাদের কাছে আমরা পরে দেবো। মুর্শিদাবাদের এর আগে চারজন ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছিল, মানে আলটিমেটলি তো আমরা ডিলে যেমন তৃণমূলও করছে, বিজেপিও মানে খুব বেশি। আমরা সবার সমস্যার সমাধান করার চেষ্টায় আছি, সবার কথা শুনে, সব পক্ষের কথা শুনে পশ্চিমবঙ্গের জন্য যেটা ভালো হবে সেইটা করবো। মুর্শিদাবাদে হরিহরপাড়া আইসিডিএস সেন্টারে মিড ডে মিলের চালে পোকা এবং সেটা দিয়ে রান্না হয়েছে, বাচ্চারা খেয়েছে। এ তো নতুন কি আছে, মিড ডে মিলের চালের টাকা মেরে এরা ভূত করে দিচ্ছে। শুধু তাই তো নয়, মুর্শিদাবাদের ডিএমের বিরুদ্ধে তো এর আগেও নানা রকম অভিযোগ এসেছিল, আমিও প্রেস কনফারেন্স করেছিলাম। বিভিন্ন নিয়মকে তাকে রেখে যে সমস্ত ইউটেন্সিল অর্থাৎ বাসনপত্র কিনতে হবে তাতে পর্যন্ত দুর্নীতি হচ্ছে। প্রেশার কুকার বাস্ট হয়েছিল এর আগে মুর্শিদাবাদে মিড ডে মিল রান্না করতে গিয়ে। হয়ে গেছে। देखिए, राजू बिष्टा जी जब वहाँ से आ रहे थे, बिजनबाड़ी की तरफ से शायद आ रहे थे, उस समय उनकी गाड़ी पे पत्थर फेंका गया। अब एफआईआर हुआ है, लेकिन मुझे लगता है कि दार्जिलिंग में भारतीय जनता पार्टी की जो पैर है वो बहुत दमदार तरीके से है। कोई छुपकर हमला कर सकता है, सामने आकर कोई खड़ा नहीं हो सकता। डन? কেউ বাকি নেই। ধন্যবাদ। বৃহস্পতিবার সারাদিন ধরেই সাড়ম্বরে পালিত হলো ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া উৎসব। একটি হিন্দু ধর্মের পালিত একটি উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়ে থাকে। পুরাণ মতে মৃত্যুর দেবতা যম কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বোন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়ি যান। সেদিন যমুনার পুজো গ্রহণ করে তার গৃহে ভোজন করেন। যমুনা আশীর্বাদ চাইলে যম বলেন যে এই তিথিতে যে ভাই নিজের বোনের বাড়ি গিয়ে তার পুজো স্বীকার করবে ও তার হাতে তৈরি রান্না গ্রহণ করবে, তার ভাগ্যে অকাল মৃত্যুর ভয় থাকবে না। তারপর থেকেই এই তিথিটি যম দ্বিতীয়া, ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিত হয়। মালবাজার মহকুমায় এদিন ঘরে ঘরে পালন করা হয় ভাইফোঁটার উৎসব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। এই শ্লোক বা এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মাল শহর সহ গ্রামীণ এলাকার ঘরে ঘরে বোনেরা তার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার মধ্যে দিয়ে দিনটিকে উদযাপিত করেন। ফোঁটা দেওয়ার পাশাপাশি চলে রকমারি খাওয়া দাওয়ার পালাও। বৃহস্পতিবার সকাল থেকে ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে। সাত সকালে ভাইফোঁটার মিষ্টি কিনতে জলপাইগুড়িতে মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়, মিষ্টির পসরা সাজিয়ে বিক্রেতারা।
ভাইফোঁটা স্পেশাল মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা, প্যারা, লাড্ডু, সন্দেশ, বরফি, চমচম, রাসকদম, দরবেশ ইত্যাদি মিষ্টির সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন মিষ্টান্ন ব্যবসায়ীরা। কি বলবেন সকাল সকাল? আমার দাদা তো এই সকালবেলা আমার দিতে হচ্ছে, কারণ আমার দাদা ফ্লাইট আছে, তো তাই আর মিস তো করা যাবে না ভাইফোঁটা, তাই সকাল সকাল বলছি আসবে, আমি রেডি করে রাখবো সব কিছু। তো ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল সব রেডি করতে গিয়ে মনে পড়লো যে দইটাই নেওয়া হয়নি, আর কালী পুজো ছিল, তাই সকাল সকালে কিছু রেডি হয়ে দই কিনতে এখন দাদা আসবে, ভাইফোঁটা দিয়ে ফ্লাইট করে দিবি। ভাইফোঁটা কেমন লাগছে দাদাকে ফোঁটা? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, খুব ইমোশনাল ব্যাপার, আর কোনো মিস করা যাবে না, এই জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি ভাইফোঁটার জন্য। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডোনা দত্ত। মিষ্টির দোকানে ভিড় আছে সকাল থেকে? আরো বেড়ে যাবে, আমি জানি। কি নাম, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি এখানেই। কোথায়? এখানে এই সব পাশেই আমার বাড়ি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের বার্ষিক অনুষ্ঠান শেষ হলো উৎসব মুখর আবহে। দুদিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার রাতে পর্দা নামলো এবারের অনুষ্ঠানের। কালী পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করেছিল একাধিক বর্ণময় অনুষ্ঠান সূচি। প্রথম দিন থেকেই এলাকার মানুষজনের ভিড় উপচে পড়ে ক্লাব প্রাঙ্গণে। দুদিনই বিকেলে ছিল বাউল গানের আসর, যেখানে অতিথি শিল্পীরা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে মন জয় করেন দর্শকদের। পাশাপাশি দুদিনই রাতে চলেছে বিচিত্র অনুষ্ঠান। গান, নাচ সংমিশ্রণে সাজানো এই সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার রাতে অনুষ্ঠিত চূড়ান্ত বিচিত্র অনুষ্ঠানে বহিরাগত শিল্পীদের উপস্থিতিতে জমে ওঠে আসর। অনুষ্ঠানের শুরুতেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং তারই একটি জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। আয়োজক ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিনের পুরো অনুষ্ঠানই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যরা, উপস্থিত দর্শক, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য। বিবেকানন্দ পল্লী স্পোর্টিং ক্লাবের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকাবাসীর কাছে প্রতি বছরই এক বিশেষ আকর্ষণ, আর এবছরও তার ব্যতিক্রম ঘটল না। উৎসবের আবহে ভরে উঠেছিল গোটা পাড়া। তিথি পড়তেই শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটার উৎসব। জলপাইগুড়ি শহর এবং আশেপাশের এলাকায় সকাল থেকে দেখা যাচ্ছে উৎসবের রং। ঘরে ঘরে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হাসি খুশি ভরা মুখে ভরে উঠেছে শহরের অলিগলি। বাজারে মিষ্টির দোকানগুলিতেও উপচে পড়েছে ভিড়। বিশেষ করে ঐতিহ্যবাহী মিষ্টান্ন যেমন চমচম, সন্দেশ, ল্যাংচা, রসমালাইয়ের চাহিদা বেড়েছে। অনেকে আবার ভাইফোঁটার বিশেষ ভোজের আয়োজন করেছেন বাড়িতে। পোলাও, চাটনি, পায়েসে ভরপুর পাতে আজ উৎসবের ছোঁয়া। জলপাইগুড়ির বিভিন্ন মহল্লা যেমন বৌদ্ধপাড়া, দত্তবাগান, শিববাড়ি এলাকা, হাকিমপাড়ায় দিনভর চলছে ভাইফোঁটার আনুষ্ঠানিকতা। সামাজিক মাধ্যমেও ভাই বোনেদের মিলনের মুহূর্ত ছড়িয়ে পড়ছে দ্রুত। ভাই বোনের এই অনন্য বন্ধনের দিনে জলপাইগুড়ি যেন ভরে উঠেছে ভালোবাসা আর মমতায়। ভাইফোঁটার আনন্দে মুখরিত হলো জলপাইগুড়ির জুভেনাইল কোরক্ষম। বৃহস্পতিবার এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে সেখানে আয়োজিত হয় ভাইফোঁটার বিশেষ অনুষ্ঠান। সারি সারি কিশোর বসে উৎসাহ ভরে নিল ফোঁটা, যাদের কারো কারো কাছে ভাইফোঁটা শব্দটাই ছিল একেবারে নতুন। কোরক্ষমে বর্তমানে 89 জন আবাসিক কিশোর রয়েছে, যার মধ্যে 19 জনই বিদেশি। কেউ পাকিস্তানের, কেউ নেপালের, কেউ মায়ানমার বা বাংলাদেশের বাসিন্দা। বিভিন্ন কারণে এদেশে অনুপ্রবেশের পরই তাদের ঠিকানা হয়েছে এই সরকারি কোরক্ষম।
হোম সুপার গৌতম দাস জানান, এটি সম্প্রীতির ফোঁটা। আশেপাশের দিদি বোনেরা এসে ফোঁটা দেয়, সবাই মিলেমিশে উৎসব পালন করে। বিদেশি কিশোরদের জন্য এ যেন এক নতুন অভিজ্ঞতা। এদিন হোমের পক্ষ থেকে বিশেষ ভোজের আয়োজনও করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা ও পাঁঠার মাংস। উৎসবের আবহে ভরে উঠেছিল পুরো হোম চত্বর। কি নাম তোমার? সোহিনী মণ্ডল। আজকে হোমে কেন আসলে? ভাই ফোঁটা দেওয়ার জন্য। কাদেরকে ফোঁটা দিলে আজকে? আমার ছোট ছোট ভাইরা, বড় বড় দাদাদের, যে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের আগামী জীবন যাতে খুব সুন্দর হয়। এই হোমে কি প্রতি বছরই একই কর্মসূচি হয়? হ্যাঁ। এর আগেও অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমাদের বাড়িতে তো এই রিচুয়ালটা নেই, তো তার জন্য আমি হয়তো 5-6 বছর ধরে এখান থেকে দিচ্ছি। যখন আমার 5-6 বছর ছিল, তো আমার 10-12 বছর ধরে আমি এখানে ফোঁটা দিচ্ছি। তোমার ভাই বা দাদা নেই? আছে, কিন্তু আমাদের বাড়িতে এই রিচুয়ালটা নেই। এই রিচুয়ালটা নেই, হোমে আছে? হ্যাঁ। কেমন লাগে এটা করে ভাই ফোঁটা দিয়ে? খুব ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে নেই, তো এখানে এসে খুব ভালো লাগে যে ফোঁটা দিচ্ছি ভাইকে। হোমের আবাসিক যারা আছে বাচ্চারা, তাদেরকে নিয়ে প্রত্যেক বছরেই ভাইফোঁটার অনুষ্ঠানটা হয়। স্পন্দন স্পন্সর করে, আমাদের অনুভব নিজলয় হোমের বাচ্চাদের মেয়েরাও এখানে আসে, ফোঁটা দেয়। তো সে অনুসারে ফোঁটা হয় প্রত্যেক বছর, এবছরও ফোঁটা হচ্ছে। যে সমস্ত বাচ্চারা বাড়িতে ভাইফোঁটার আস্বাদটা পাচ্ছে না, তাদেরকে এখানে সেই আনন্দটা দেওয়া হয়। বাচ্চারা খুব আনন্দিত, আমরাও খুব ভালো লাগছে। সারাদিন সকাল থেকে এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে একটা সুন্দর প্রোগ্রাম হলো। কতজন আবাসিক? 89 ছোট আবাসিক আছে, বড় আছে, দাদাদের দিচ্ছে। প্রত্যেক বছর থাকেন আমাদের উত্তরকন্যার ওএসডি স্যার আছেন, ওই আছেন, প্রচুর মানুষ আছে, প্রত্যেক বছর থাকেন তারা। এখানকার বিশিষ্ট মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ তারা আছেন, তারাও আছেন। ঠিক আছে, 11:30। মোটামুটি আর কিছু নয়, ভাইফোঁটা উপলক্ষে এই ভাইফোঁটা হলো। এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল, বিকালবেলা একটু বাজি ফাটানো হয়, আমাদের প্রত্যেক বছরই থাকে। সেটা সন্ধ্যাবেলা ওরা এই আনন্দ করবে। ভালো থাকুক বোনেরা, ভাইদের ভালো ভবিষ্যৎ, ভালো এর জন্য প্রার্থনা করছে, তারাও ভালো ভবিষ্যৎ হোক, ভালো থাকবে, সবাই ভালো থাকুক। রেলের বারবার অভিযানে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা। অভিযোগ, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার উচ্ছেদ করা হচ্ছে তাদের। ব্যবসায়ীদের দাবি, এভাবে জীবিকা হারাচ্ছেন বহু ব্যবসায়ী ও তাদের পরিবার। একই সঙ্গে রেলের এই পদক্ষেপকে তারা চক্রান্তমূলক বলেও আখ্যা দিয়েছেন। এনজিপি থানার মোড়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেল যেভাবে সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে তা সম্পূর্ণ অন্যায্য। ব্যবসায়ীদের বক্তব্য, রাজ্যের তৃণমূল সরকার যেমন ইস্টার্ন বাইপাস এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিল, রেলেরও সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। বসে আন্দোলন করছে, কিন্তু রেল বারবার হুমকি দিচ্ছে এবং আমাদের নেতৃত্বকেও নানা রকমভাবে বলছে যেটা উঠিয়ে নিন, কিন্তু তো এটা উঠানোর কথা না। আজকে শিলিগুড়িতে 40-50 বছর আগে কিছুই ছিল না, অন্ধকার ছিল, রাস্তা একটা বাতিও ছিল না। এই জমিগুলো গাড্ডা খালাকান্দে ভর্তি ছিল। এই ছোট ব্যবসায়ীরা সেগুলো ঠিক করে লেবেল করে মাটি ফেলে আর ব্যবসা করছে। এক পুরুষ না, আজকে 3 পুরুষ ধরে ব্যবসা করছে। কারোর বাপ ঠাকুরদা, কারণ সুপ্রিম কোর্টের রায় আছে যে 12 বছর কেউ যদি একটা জায়গায় থাকে তার একটা রাইট জন্মায়। আর আমরা 40-50 বছর ধরে আমরা 3 পুরুষ ধরে ব্যবসা করছি। আজকে রেল বলছি, আমরা বলছি উচ্ছেদ করেন, পুনর্বাসন দিয়ে করুন। আপনাদের প্রচুর জমি খালি আছে, পুনর্বাসন দিন, আপনারা পুনর্বাসন দিয়ে খালি করুন, আমরা রাজি আছি। নয়তো আপনারা যা রেল কোচ, আপনারা ফুর্তি করার জন্য রেল কোচ বানাবেন, পয়সা কামাই করতে হবে, কারণ অনেক জমি খালি আছে, সেখানে কোচ করুন, রেস্টুরেন্ট করুন। একটা কেন, একাধিক করুন না। উন্নয়ন, শিলিগুড়ির উন্নয়নের সাথে গত 40 বছর ধরে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে এই যে শিলিগুড়িতে যে সমস্ত জায়গাগুলো, পিডব্লিউ হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, প্রত্যেকটা সময় আমরা আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে কাজ হচ্ছে। উচ্ছেদ করা হবে, আলোচনা করা হচ্ছে। আপনারা দেখলেন যে আমরা ন্যাশনাল হাইওয়ে ওখানে আমাদের ওখানে উচ্ছেদ করা হলো, আমরা বাংলা বাজার ওখানে কর্পোরেশন থেকে দোকান বানিয়ে ওখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হলো। দৃষ্টান্ত তো এটা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বাজারে সবজির দাম দেখতে অভিযান বিডিওর। জলপাইগুড়ির বাজারে বাজারে অভিযান সদর টাস্ক ফোর্সের। সদর বিডিও মিহির কর্মকারের নেতৃত্বে জলপাইগুড়ির বাঁধের বাজার, বয়েলখানা, ইন্দিরা কলোনি বাজার সহ সদরের একাধিক বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ছিলেন কৃষি এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরাও। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে অগ্নিমূল্য হয়ে রয়েছে সবজির বাজার। বন্যার কারণে এমনিতেই যোগান কম সবজির, তার উপর কতিপয় পাইকার এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাচ্ছে বলে অভিযোগ খতিয়ে দেখতেই ভাইফোঁটার সকাল থেকে বাজারে বাজারে অভিযান চালান বিডিও। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাধারণ ক্রেতাদের আশ্বস্ত করেন। বললেন স্যার আজকে কোথায় এলেন, কি দেখলেন, কি বললেন? আমরা বিভিন্ন বাজারগুলোতে ঘুরছি, যাতে এই উৎসবের মরশুমে যেহেতু মানুষ বাজারঘাটে বেশি আসে, বেশি জিনিসপত্র ক্রয় করে বাড়ির জন্য, তো যেহেতু উৎসবের মরশুম যাতে কাউকে বেশি দাম দিয়ে জিনিস না কিনতে হয় এবং সঠিক দামে যাতে বাজারে জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য আমরা এডিএ সাহেব, আমাদের এগ্রি মার্কেটিং দপ্তরের একজন অফিসার এবং ব্লক প্রশাসন হিসেবে এনারা বিভিন্ন মার্কেটে ঘুরছি যাতে সঠিকভাবে লোকে কেনাবেচা করতে পারে, দোকানদাররাও যেন সঠিক দাম পায় এবং খরিদ্দাররাও যাতে, আমাদের জনসাধারণও যাতে সঠিক দামে জিনিসপত্র কোথাও পেলেন এরকম কোনো কিছু? না, আমরা তো জিজ্ঞাসাবাদ করেছি, যেখানে যেখানে আমরা ছোটোখাটো প্রবলেম দেখেছি সেগুলো আমরা সাবধান করে দিয়েছি। আমাদের লোকও বিভিন্ন জায়গায় ঘুরছে, আমাদের আরও টিম ঘুরছে। তারা যদি কোনো জায়গায় এরকম কোনো রকম অভিযোগ পায় বা আমরা যদি সরজমিনে খতিয়ে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপনি বললেন এইগুলো মার্কেটিং অ্যানালিসিস আমার ইখতিয়ারের মধ্যে পড়ছে না, মার্কেটিং অ্যানালিসিস অন্য দপ্তর করবে। আমার যেটা দায়িত্ব হচ্ছে সাধারণ যে মার্কেট, সেখানে যেন যে সরকারিভাবে রেট ঠিক করা আছে, সেই সরকারিভাবে ঠিক করা রেটে যাতে জনসাধারণ জিনিসপত্র পায় এবং দোকানদাররা যাতে সঠিক দামে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করা। স্যার আপনি বললেন যে লোক ঘুরবে যাতে কোনো রকমভাবে কেউ এরকম বেশি না নিতে পারে। হ্যাঁ, আমাদের ঘুরছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। তিথি পড়তেই শুরু ভ্রাতৃ দ্বিতীয়ার উৎসব। শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আনন্দ। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় ব্রত বোনেদের। দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল সুভাষ উন্নয়ন পল্লী এলাকার করলা নদীর বাঁধের কাজ। অবশেষে জলপাইগুড়ি সেচ দপ্তরের উদ্যোগে এই এলাকার বাঁধের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.